অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা অধ্যাদেশ জারি করে সচিবালয় প্রতিষ্ঠা করেছিল, কিন্তু নির্বাচনের পরে নির্বাচিত সরকার এসে সেই বিচার বিভাগের যে সচিবালয় সেটা কিন্তু বহাল রাখেনি, সেই আইন সেটা অধ্যাদেশ সেটা আইনে রূপান্তরিত করেনি। দুর্নীতি দমন কমিশন যে আইন, সেই আইনটাও অধ্যাদেশটাও সেটাও কিন্তু সংসদে পাশ করে আইনে রূপান্তরিত করেনি। এবং মানবাধিকার কমিশন, সেই কমিশনটাও সেই আইন সেটাও এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কাজেই এই যে রাষ্ট্রের যে সংস্কার, গণতান্ত্রিক যে সংস্কারের দাবি উত্থাপিত হয়েছিল সেটা এখনো পর্যন্ত অপূরিত আছে। সেগুলো কবে হবে, যদিও এই বিএনপি সরকার, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেই অধ্যাদেশগুলো করেছিল সেগুলো আরও অধিকতর সংশোধন করে আরও অধিকতর গণতান্ত্রিক করে তারা আইনে রূপান্তরিত করবে। যদি সত্যিকার অর্থেই সকল কমিশনকে স্বাধীন করতে হয় তাহলে প্রকৃত অর্থেই সরকার নিয়ন্ত্রিত কোনো কমিশন থাকা উচিত না। কিন্তু মুশকিল হচ্ছে শুধু মানবাধিকার কমিশনের জন্য সরকার এই সরকার নিয়ন্ত্রণ ছাড়া একটা কমিশন তৈরি করতে চাচ্ছে না আসলে, কারণ তারা অন্যান্য কমিশনগুলির উপরে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। ইন্টিরিয়াম গভর্নমেন্ট যেই সাজেস্ট করে গেছিল সেটা হয়তো এখানে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তো আমার মনে হচ্ছে সরকার যদি তার সমস্ত প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং নির্ভয়ে কাজ করতে দেয়, চাকরি যাওয়ার ভয় না থাকে, তাহলে শুধু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করবে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, মানবাধিকার, সংবিধান, সংসদীয় রাজনীতি এবং পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবতা কি সেই প্রত্যাশার সঙ্গে মিলছে? একদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে জাতীয় মানবাধিকার কমিশন আইন স্বাধীন ও কার্যকর না হলে সরকার নিজের জন্যই একটি ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করছেন গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় তারা রাজপথে আন্দোলনে নেমেছেন। আবার সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন সংসদে কোনো ফ্রেন্ডলি গেম নেই, সরকার চায় গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দল। এদিকে পররাষ্ট্রনীতিতে চীনের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সক্রিয় সমর্থন, মিয়ানমার করিডোর 2+2 সংলাপ এবং আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি আরও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির দিকে যাচ্ছে নাকি নতুন কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হচ্ছে? সব মিলিয়ে প্রশ্ন একটাই, জুলাই পরবর্তী বাংলাদেশের সংস্কার, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা কি সঠিক পথে এগুচ্ছে নাকি প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান আরও বাড়ছে? রাজনীতির গতিপথ, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন তিনজন সম্মানিত অতিথি। চলনে পর্যায়ে পরিচিত হয়ে স্টুডিওতে আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো দুজন অতিথি আমাদের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে, ডাক্তার আব্দুল নূর তোষর এবং আনিস আলমগীর। বজলুর রশিদ ফিরোজ, যেমনটি বলছিলাম যে জুলাই পরবর্তী বাংলাদেশের সংস্কার, গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা কি সঠিক পথে এগোচ্ছে? প্রত্যাশার প্রাপ্তির ফারাক কতটুকু? ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ধরেন আজকে জুলাই 2 তারিখ চলছে, 2 বছর হতে চলল গণ অভ্যুত্থানের। একটা বিশাল আকাঙ্ক্ষা নিয়ে মানুষ, পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই গণ অভ্যুত্থানে সামিল হয়েছিল। সরকারি হিসাবে 836 জন মানুষ শহীদ হয়েছেন, এর মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যাই অধিক। একটা দুঃশাসন থেকে মুক্তির স্বপ্ন নিয়ে মানুষ গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশে প্রবর্তিত হবে, গণতান্ত্রিক আইনের শাসন সেটা প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার সমুন্নত থাকবে এবং মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার সেগুলো বাস্তবায়নের পথে অগ্রসর হবে। কিন্তু আমরা একটা হতাশার সাথেই লক্ষ্য করছি যে অভ্যুত্থান পরবর্তীকালে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সরকারও জনগণের প্রত্যাশা অনুযায়ী যেই রাষ্ট্র পরিচালনা করা সেটা করতে পারেনি এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে গত 15 বছর ধরে, বিশেষ করে 2008 সালের পরে থেকে
মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা সেটাও দেশে ছিল না। একটা নির্বাচনের জন্যে, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেই কাঙ্ক্ষিত নির্বাচন এই বছরের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সম্পন্ন হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। আশা ছিল যে সংসদের যে অধিবেশন, সেই অধিবেশনগুলোতে আমরা জানি যে সংসদের প্রতি মিনিটে 2,72,000 টাকা ব্যয় হয় এই সংসদ অধিবেশন পরিচালনা করতে। সেই সংসদে জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলবে, জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলবে এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, সেই আকাঙ্ক্ষার পরিপূরকভাবে এখানে এই সংসদ সেটা পরিচালিত হবে। রাষ্ট্রের কিছু কিছু বিষয়ে সেখানে সংস্কারের দাবি উত্থাপিত হয়েছিল জনগণের পক্ষ থেকে। সেইটার মধ্যে একটা গণতান্ত্রিক আইনের শাসন, সেটা প্রতিষ্ঠা করতে হলে প্রথমে যেটা দরকার যে বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীন স্বতন্ত্র একটা সচিবালয় প্রতিষ্ঠা করা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা অধ্যাদেশ জারি করে সচিবালয় প্রতিষ্ঠা করেছিল, কিন্তু নির্বাচনের পরে নির্বাচিত সরকার এসে সেই বিচার বিভাগের যে সচিবালয় সেটা কিন্তু বহাল রাখেনি, সেই আইন, সেটা অধ্যাদেশ, সেটা আইনে রূপান্তরিত করেনি। দুর্নীতি দমন কমিশন যে আইন, সেই আইনটাও, অধ্যাদেশটাও, সেটাও কিন্তু সংসদে পাশ করে আইনে রূপান্তরিত করেনি। এবং মানবাধিকার কমিশন, সেই কমিশনটাও, সেই আইন, সেটাও এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কাজেই এই যে রাষ্ট্রের যে সংস্কার, গণতান্ত্রিক যে সংস্কারের দাবি উত্থাপিত হয়েছিল, সেটা এখনো পর্যন্ত অপূরিত আছে। সেগুলো কবে হবে, যদিও এই বিএনপি সরকার, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেই অধ্যাদেশগুলো করেছিল সেগুলো আরও অধিকতর সংশোধন করে, আরও অধিকতর গণতান্ত্রিক করে তারা আইনে রূপান্তরিত করবে। কিন্তু এই জায়গায় মানুষের একটা বিশ্বাস করার, ভরসা করার জায়গা থাকতো যদি সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট সময়সীমা সেটা বেঁধে দিত যে আমরা এত, 6 মাসের মধ্যে, 9 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে আমরা এই আইনগুলো আইনে পরিণত করব। কিন্তু এটা একটা ভেগ রয়ে গেছে। তারা বলেছেন যে তারা এটা আইনে পরিণত করবেন অধিকতর সংশোধন করে, কিন্তু জনগণ কিন্তু আস্থা রাখতে পারছে না, ভরসা রাখতে পারছে না যে তারা আদৌ করবে কিনা। যদি একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম করে দিত তাহলে মানুষ ভরসা করতে পারতো, আস্থা পেতে পারতো। সেই জিনিসগুলো আছে, সেগুলো বিবেচনা করেই আমরা দেখছি যে মানুষ যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ এখনো পর্যন্ত পরিচালিত হয়নি। মানবাধিকারের কথা বলছেন, আমি কয়েকটা পরিসংখ্যান দিই, বিভিন্ন পত্রপত্রিকার মধ্যেই এগুলো প্রকাশিত হয়েছে। যেমন ধরুন যে হেফাজত এবং কারাগারে যে মৃত্যু, সেটা কিন্তু বেড়েই চলছে। এখানে গত 21 তারিখে ফরিদপুরে একটা ছাত্রলীগের যে কর্মী, 20 তারিখে তাকে গ্রেপ্তার করা হলো, 21 তারিখেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেল সরকার প্রণীত হাসপাতালে। খসড়া অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন আইন পাশ করা হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠন সম্ভব হবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই বিষয়টি আলোচনায় আনতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরও 2জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আমার সর্বডানে আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনি নিশ্চয় অবগত আছেন টিআইবির যে রিপোর্টটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতীর সিদ্ধান্ত হবে এমনটি বলছে টিআইবি। টিআইবি বলছে বর্তমান খসড়া মানবাধিকার আইন স্বাধীন কমিশন গঠনের নিশ্চয়তা দিচ্ছে না। আমরা যদি স্বাধীন কমিশন গঠনের বিষয়টি বুঝতে চাই, আসলে কোন বিষয়গুলো নির্ধারণ করা জরুরি? বাংলাদেশে আর কোন কোন কমিশন স্বাধীন? বাংলাদেশে কোনো কমিশনই স্বাধীন না। যদি সত্যিকার অর্থে সকল কমিশনকে স্বাধীন করতে হয়, তাহলে প্রকৃত অর্থেই সরকার নিয়ন্ত্রিত কোনো কমিশন থাকা উচিত না। কিন্তু মুশকিল হচ্ছে শুধু মানবাধিকার কমিশনের জন্য সরকার এই সরকার নিয়ন্ত্রণ ছাড়া একটা কমিশন তৈরি করতে চাচ্ছে না আসলে। কারণ তারা অন্যান্য কমিশনগুলির উপরে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। যেমন ধরেন দুর্নীতি দমন কমিশনও তো সরকার নিয়ন্ত্রিত হওয়া উচিত না। যেমন ধরেন নির্বাচন কমিশনও সরকার নিয়ন্ত্রিত হওয়া উচিত। সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাব করেছিল এইভাবে যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানেই সরকার সরাসরি কাউকে নিয়োগ দিতে পারবে না, এবং তারা এক ধরনের আইন বানিয়েছিল যে তাদেরকে খোঁজা হবে, মানে খুঁজে বের করে এক ধরনের জনমতের ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে যারা কমিশনের চেয়ারম্যান হবেন।
এবং পরবর্তীতে আমি যতদূর জানি যে চেয়ারম্যানই বাকি কমিশনটাকে তৈরি করবেন, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার ছিল। এবং বাংলাদেশের অধিকাংশ কমিশনে ধরেন যদি স্বাধীন চেয়ারম্যান নিয়োগও হয়, কমিশনে সব ডেপুটেশনে আমলাতন্ত্র থেকে লোকজন আসে। কমিশনের অন্যান্য যত কর্মকর্তা আছেন তারা বিভিন্ন সময় দেখা যায় ডেপুটেশনে প্রেষণে নিয়োগপ্রাপ্ত হন। ফলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে আসলে কোনো কমিশন তৈরি করা খুবই কঠিন আমাদের মতো দেশে। মানে টিআইবি যেটা বলেছে এটা পুঁথিগতভাবে খুবই ঠিক যে এটা করা যাবে না, কিন্তু টিআইবি যদি একই সাথে এটাও বলতো যে প্রকৃত অর্থে যদি কোনো কমিশন স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে ওই কমিশনে যারা কাজ করবেন তারা তাদের চাকরির ভয় না পেলেই তো হয়। আনফর্চুনেটলি নিয়োগকৃত ব্যক্তিরা ওখানে চেয়ারম্যান থাকতে চান বা ওইখানে যারা কাজ করেন তারা ওই পদগুলিতে থাকতে চান। আমি যদি কোনো পদে থাকতে চাই এই লক্ষ্যে কাজ না করে বরং ওই পদের মহিমা বা ওই পদের মাহাত্ম্য বা ওই পদের যে কার্যক্রম সেটা স্বাধীনভাবে পালন করতে চাই, তাহলেই কিন্তু ব্যাপারটা স্বাধীন হয়ে যায়। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? যেমন ধরেন একজন সাংবাদিক চাকরি নিয়েছে, এটা দিয়ে আমি শেষ করি, চাকরি নিয়েছে একটা সংবাদ মাধ্যমে। এখন মালিক তাকে বিভিন্ন কথা বলে, কারণ নিয়োগ দিয়েছে। সাংবাদিক যদি বলে যে আমি আপনার কথা শুনে আমি এই কাজ করব না এবং প্রয়োজন আমি পদত্যাগ করবো, আমি চলে যাব, তাহলে অটোমেটিক্যালি এই প্রতিষ্ঠানগুলি স্বাধীন হয়ে যেত। আনফর্চুনেটলি আমরা যাদেরকে ওইসব জায়গায় বসাই তাদের মেরুদণ্ড যিনি তাদেরকে নিয়োগ দেয় তার চেয়েও নরম থাকে, এবং এত নরম থাকে যে তারা এরপরে কোনো কাজ করার সময় বারবার ওই অনুমতি নিয়ে কাজ করেন, নিজের লোক হয়ে বসে থাকেন। যিনি নিয়োগ পান তার মধ্যে যদি সেই চারিত্রিক দৃঢ়তা বা নৈতিক দৃঢ়তা থাকতো তাহলে এই কমিশনগুলি নিয়ে কোনোদিন প্রশ্ন উঠতো না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল উত্তর জনাব আনিস আলমগীর। মানবাধিকার কমিশন আইন স্বাধীন ও কার্যকর না হলে সরকার নিজের জন্য একটি ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবে, এমনটি বলছে টিআইবি। আমরা যদি গণঅভ্যুত্থানের পর মানবাধিকার পরিস্থিতি একটু বুঝতে চাই, কতটা উন্নতি হলো? আমরা তো মব সহিংসতা দেখেছি, রাজনৈতিক সহিংসতা দেখেছি। মানবাধিকার কমিশন তো কখনোই এখানে ভালো দৃষ্টান্ত রাখে নাই। এটা একটা সরকারি টুলস হিসাবে কাজ করত। সরকারের নিজস্ব কতগুলো ইনভ্যালিড পার্সন কোথাও জায়গা দিতে পারছে না, তাই এদেরকে এখানে আনতো, যে বিভিন্ন জায়গা থেকে মনে করেন একটা বড় পোস্ট হোল্ড করেছে, এখন আর কোথাও জায়গা দিতে পারছে না তাকে, জাস্ট এখানে আনতো। এটা অতীতে সমস্ত সময় দেখেছি আমরা, এবং তাদের যে রিপোর্টগুলো কখনো সেটা খুব একটা বড় ধরনের গুরুত্ব পায়নি। তো এই প্রেক্ষিতে যেটা তুষার ভাই প্রশ্ন করলেন যে অন্য কমিশনগুলোর কি অবস্থা, এটা করতে গেলে তো অন্যগুলো করতে হবে। সরকার হয়তো সেই চিন্তা করে এখানে যে ক্যাটেগরি ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে সাজেস্ট করে গেছিল সেটা হয়তো এখানে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তো আমার মনে হচ্ছে সরকার যদি তার সমস্ত প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং নির্ভয়ে কাজ করতে দেয়, চাকরি যাওয়ার ভয় না থাকে, তাহলে শুধু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করবে। ইভেন আপনি যদি এটা ইউনূস সরকার যে প্রস্তাব দিয়ে গেছে সেই স্টাইলেও যদি এদেরকে দেওয়া হয়, আপনার এটাকে বলে নিয়োগ দেওয়া হয়, তাতেও কিন্তু উপায় শেষ হবে না যদি সরকার সহযোগিতা না করে। কারণ সরকার সহযোগিতা না করলে আমাদের ইলেকশন কমিশন থেকে শুরু করে আরও যত কমিশন আছে এগুলো সব একটাও কাজ করতে পারবে না, এবং এগুলো তো এখনও স্বাধীন। কিন্তু আপনি কি ইলেকশন কমিশন সম্পর্কে স্বাধীনভাবে কাজ করছে এই ধারণা দিতে পারেন না। ইভেন আপনি কমিশন কেন বললেন, এই যে বিচারালয় পর্যন্ত স্বাধীনভাবে কাজ করছে কিনা এটা নিয়ে জনমনের সংশয় থাকে। কারণ সরকারের ইশারায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, সরকারের ইশারায় কোনো ব্যক্তিকে ছাড়া হয়। তাহলে এখানেও কি স্বাধীনভাবে তারা কাজ করতে পারছে? নিম্ন আদালত তো অলমোস্ট নিয়ন্ত্রিতই, উচ্চ আদালতকে নিয়ে প্রশ্ন উঠতেছে এখন যে উচ্চ আদালতে কি স্বাধীন কিনা। আবার উচ্চ আদালতকে তোয়াক্কা করছে না, উচ্চ আদালত একজন আসামিকে বলে দিচ্ছে এর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে তাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু সেই আসামিগুলোকে ধরা হচ্ছে আবার অন্য একটা শোন অ্যারেস্ট দেখিয়ে। তার মানে উচ্চ আদালতের নির্দেশে এখানে অনেক জায়গায় উপেক্ষিত হচ্ছে। সরকার যদি চায়, সবকিছু নির্ভর করছে সরকারের উপর। সরকার কিভাবে আসলে কমিশনগুলোকে দেখতে চায়, সরকার কিভাবে আদালতকে দেখতে চায়, সরকার কিভাবে নির্বাচন কমিশনে দেখতে চায়, এবং দুর্নীতি কমিশনকে কিভাবে দেখতে চায়, সবকিছু মিলে নির্ভর করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বলতে রশিদ ফিরোজ, যেখানে আনিস আলমগীর শেষ করেছে সেখান থেকে প্রশ্নটি রাখতে চাই, সবকিছু কি আসলে সরকারের উপরে নির্ভর করছে? সরকার চাইলেই কি আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে, না চাইলে পারে না? যে কথা বললেন তুষার ভাই এবং আনিস আলমগীর যে কথা বললেন,
এটা একদিকে ঠিক মানে হলো যে আমাদের সেই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যদি গড়ে ওঠে, তাইলে তারা তাদের মতো করে, যদি কেউ কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে সেটা মানবে না, তারা সেখান থেকে পদত্যাগ করবে। তারা এই ধরনের মেরুদণ্ড সম্পন্ন মানুষের খুবই অভাব আমাদের এখানে। আর দ্বিতীয়ত কথা হলো যে সরকারের যদি গুড উইশ থাকে তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব। এটা সরকার যদি বলে যে স্বাধীনভাবে চলুক, তাইলে কিন্তু সেখানে স্বাধীনভাবে চলতে পারে একটা কমিশন। আর যেটা বললেন, যেটা আমাদের এখানে কোনো কমিশনই আসলে স্বাধীনভাবে নিয়োগপ্রাপ্ত হয় না। এখানে এই জুলাই অভ্যুত্থানের পরে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে জুলাই সনদটা করা হয়েছে, সেখানে শুধুমাত্র নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে স্বাধীন যে সংস্থা সেটা গড়ে তোলার ব্যাপারে বিএনপি একমত পোষণ করছে। আর বাকিগুলো দুর্নীতি দমন কমিশন, বিচারপতি, এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতি নিয়োগ, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এই সমস্ত কমিশনগুলোতে তারা রাজি হয় নাই যে একটা স্বাধীন সংস্থা বা স্বাধীন কমিশনের মাধ্যমে এদের নিয়োগ দেওয়া হবে। কাজে তারা কিন্তু ওই জুলাই সনদে ওই বিষয়টা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে তাদের পক্ষ থেকে, তো সেই জন্য তারা তাদের মতো করে করছে। আর এটা অন্যরা সবাই বলছিল, এবং টিআইবির যে প্রধান ইফতেখারুজ্জামান উনিও তো একটা দুর্নীতি দমন কমিশন বিষয়ক যে সংস্কার কমিশন তার প্রধান ছিলেন, তারাও সেটা প্রস্তাব করেছিল যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এই সমস্ত বডিতে যে নিয়োগ বিষয়গুলো, সেই নিয়োগের জন্য আলাদা একটা নিয়োগ, যে একটা নিয়োগকারী প্রতিষ্ঠান তারা থাকবে, তাদের মাধ্যমে নিয়োগ হবে, সরকারের পক্ষ থেকে নিয়োগ হবে না, বা প্রধানমন্ত্রীর এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু বিএনপি সেটা অ্যাগ্রি করে নাই। অ্যাগ্রি না করার কারণে তাহলে তো প্রধানমন্ত্রী একটা ছোট জগন্নাথ হয়ে যাবে, এটা তাদের বক্তব্য ছিল যে তার তো কোনো ক্ষমতাই থাকবে না, নির্বাহী বিভাগকে হাত পা বেঁধে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য বিএনপির পক্ষ থেকে ছিল, যেই কারণে তারা সেখানে ঐক্যমত্য কমিশনের মধ্যে তারা এটা অ্যাগ্রি করে নাই। এবং তারা যেহেতু তারা এটা অ্যাগ্রি করে নাই নোট অফ ডিসেন্টেন্সে, তারা তাদের মতো করে করতেছে, এবং গত 55 বছর ধরেই এরকমভাবেই চলছে। তো সেই জন্য যেটা বলছেন যে টিআইবির পক্ষ থেকে যে আশঙ্কা প্রকাশ করছে, সেই আশঙ্কা শুধুমাত্র মানবাধিকার কমিশনের জন্য না, অন্যান্য যে সাংবিধানিক যে সংস্থাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে একই বিষয়টা প্রযোজ্য। সেটা এর ধারাবাহিকতায় এটা চলমান থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব 1 পিস 50 টাকা। ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এটি কি আসলে নিছক একটি ব্যঙ্গাত্মক পোস্ট হিসেবে দেখছেন, নাকি জুলাই আন্দোলন নিয়ে উত্তরাধিকার নিয়ে যে চলমান দ্বন্দ্বের আমরা প্রতিফলন সেটি বলা যায়? এগুলো এক ধরনের হতাশার বহিঃপ্রকাশ। কেননা জুলাই আন্দোলনে বহু ছেলেমেয়ে অংশ নিয়েছিল যারা আসলে ওইভাবে রাজনৈতিক সংগঠনের সদস্য না। তারা মূলত চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে। তারা যখন চাকরি, ব্যবসা কিংবা কোথাও যোগ্যতার পরীক্ষা দিবে, সেখানে শুধু তার যোগ্যতাই মূল্যায়িত হবে। সে কোন দল করে, কার কাছ থেকে এসেছে, বাবা মাকে, কিংবা কোন বংশ, কিংবা কোন স্থান থেকে এসেছে, গোপালগঞ্জ, বগুড়া, ফরিদপুর না বরিশাল, এগুলো হিসাব করা হবে না। সেই জায়গা থেকে চূড়ান্ত হতাশার মধ্যে দিয়ে দেখা গেল এই আন্দোলনের সামনের দিকে যারা ছিলেন সেই সময়, যে সামনের দিকে থাকাটাও অ্যাক্সিডেন্টাল, কেননা সার্জিস এবং হাসনাত এই আন্দোলনের মূল নেতা ছিলেন না। তারা ছাত্রলীগের লোকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন, এবং ওইরকম একটা অবস্থায় ডিবি পুলিশের ওই সময়ের প্রধান হারুন তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে তারা একসঙ্গে বিখ্যাত হয়ে গেলেন 6 জন। এবং সেই একসঙ্গে যে 6 জন ছিলেন, আপনি দেখেন তারা কোথায় আছেন, এবং ওই 6 জনের বাইরে যারা আন্দোলন করেছিল তারা কোথায় আছেন। আপনি যদি লক্ষ্য করলে দেখবেন যে ওই সময়ের এই 10-12 জন ব্যক্তি এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হয়েছেন। কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ দলীয় এমপি হয়েছেন, কেউ মহিলা সিটে গিয়ে আসন পেয়ে গিয়েছেন। কিন্তু এই যে লাখ লাখ ছেলে মেয়ে আন্দোলন করলো, তারা আসলে কি পেয়েছে? তারা কি কোটা মুক্ত চাকরি ব্যবস্থা পেয়েছে? তারা কি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা পেয়েছে, নাকি রাষ্ট্র ব্যবস্থা পেয়েছে? তারা কি স্বাস্থ্য খাতের যে তাদের প্রতি যে সেবা দেওয়ার কথা ছিল সেটা পরিপূর্ণভাবে পেয়েছে? কেউ মরে গেলে তার ভাই পুরস্কৃত হয়েছে, যে মরে নাই সে কি পেয়েছে? এই ব্যাপারগুলি কিন্তু আসলে তাদেরকে নানানভাবে হতাশাগ্রস্ত করেছে। তারপরে কি হয়েছে, যখন ডাকসু চাকসু রাকসু নির্বাচন হয়েছে, তখন দেখা গিয়েছে যে রাজনৈতিকভাবে শক্তিশালী তাদেরই বন্ধুরা ওই পদগুলিও দখল করে নিয়েছে। সেইখানে অরাজনৈতিক কিংবা কম রাজনীতি করেছে কিন্তু আন্দোলনে অনেক অংশ নিয়েছে, এরকম ব্যক্তিদেরও কোনো জায়গা হয়নি। আবার কি হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা, তারা তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছিল। যখন কিনা আন্দোলন প্রায় ভাটা পড়ে যাচ্ছে, সেই সময় তারা রাস্তায় নেমে এসেছিল। তাদের বেলায় যখন কমিটি হয়েছে এই যে এনসিপির কিংবা ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা
কমিটি হয়েছিল, নাগরিক কমিটি হয়েছিল, কত কিছু হয়েছিল। সেই সব জায়গাতে তারা কিন্তু তখনই হতাশা ব্যক্ত করেছিল যে তারা জায়গা পায় নাই। এবং এই যে জায়গা পাওয়া না পাওয়া, এবং যখন এই পুরো আন্দোলনের এই পরিণতিতে পাওয়া না পাওয়ার হিসাব কষা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অল্প কিছু মানুষ এখানে অনেক বেশি বেনিফিশিয়ারি হয়ে গিয়েছেন। ফলে তিনি এখন কি বলছেন, তিনি এক ধরনের হতাশা থেকে একটা বিদ্রুপাত্মক কথা বলেছেন, যেখানে উনি বলেছেন যে তাহলে সার্টিফিকেট নাও, 50 টাকা করে বিক্রি করে দেবো। এটা এক ধরনের হতাশার বহিঃপ্রকাশ। আমাদের প্রশ্ন করা উচিত যে কেন ওমামা এই ধরনের একটি হতাশাগ্রস্ত স্ট্যাটাস দিচ্ছেন, বা তার হতাশা এইভাবে কেন ব্যক্ত করছেন। এটা কিন্তু একটা প্রশ্নের জায়গা। কারণ আপনি চিন্তা করে দেখেন, এখানে কত নারী অংশ নিয়েছে। ট্রাকের সামনে, বাসের সামনে মেয়েরা গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। একটা মেয়ে রক্তাক্ত, এরকম একটা ছবি প্রকাশ হওয়ার পরে নেট দুনিয়াতে এবং সারা বাংলাদেশে খুবই একটা নিন্দা, একটা ধিক্কার পড়ে গিয়েছিল। আপনি আমাকে বলেন, তাদের রাজনীতিতে মেয়েদের অবস্থা কি? কোন মেয়েটা কি পেয়েছে? এখান থেকে দলে দলে মেয়েরা বের হয়ে গিয়েছে, কারণ নারী স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলেন, নারীর অধিকারের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এনসিপি, যারা দাবি করে যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের এবং এই জুলাই আন্দোলনের একজন বড় ভূমিকা রাখালো। তাদের ওখানে মেয়েদেরই জায়গা হয় না। যে তাসনিম জারাকে পোস্টার গার্ল হিসেবে তারা ব্যবহার করেছিল, যে মাহফুজকে বলা হয়েছিল মেটিকুলাস ডিজাইনার, সেই মেটিকুলাস ডিজাইনার এবং সেই পোস্টার গার্ল আজকে কি তাদের দলে আছে? তো এগুলো কি হতাশার জায়গা না? ফলে উনি কেন এটা করেছেন উনি বলতে পারেন, কিন্তু দর্শক হিসেবে বা পাঠক হিসেবে কিংবা ওই বক্তব্য দেখার পরে আমরা সাধারণ মানুষ যেটা বুঝতে পারি, এটা চরম হতাশার জায়গা। এই চরম হতাশার জায়গায় তারা যে পৌঁছেছেন, এর জন্য কিন্তু কোনো রাজনীতি দায়ী না। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তাদের এই বন্ধুরা, যারা এই জুলাই আন্দোলনের বেনিফিট নেওয়ার জন্য জুলাই আন্দোলনকে বিভিন্ন জায়গাতে বিক্রি করে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় বিক্রি করেছেন সংসদ নির্বাচনের সময় জামাতের কোলে গিয়ে চড়ে বসেছেন। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। জুলাই আসলে কার? জুলাইয়ের সুবিধাভোগী কারা? জুলাই সুবিধাভোগী হচ্ছে জামাত, এনসিপি, এরাই জুলাই সুবিধা নিয়েছে। দেখেন, জুলাই যদি না হতো, জামাতের মতো একটা রাজনৈতিক দল তো স্বাধীনতা বিরোধী যাদের ট্যাগ আছে, ওরা তো বিরোধী দলে যেতে পারতো না। জামাত তুই কখনো কল্পনা করতে পারতো তারা বিরোধী দলীয় আসনে আছে, জামাত এর আমির বিরোধী দলীয় নেতা হয়েছে? এটা তো হতো না। আর এনসিপি, যারা একটা নতুন রাজনৈতিক দল খোলার সুযোগ পেত না, এই রাজনৈতিক দল কোথা থেকে আসতো? তারা একটা সুযোগ পেয়েছে। তাদের যে নেতা, যে আহ্বায়ক, সে সরাসরি বিরোধী দল থেকে হুইপ হয়ে গেছে। এটা তো অকল্পনীয় ভাষা, অকল্পনীয় চিন্তা। বাংলাদেশে এই বয়সে কেউ একটা সংসদ সদস্য হলো এবং এই আসন লাভ করলো, এবং তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলো, তারা ব্যবসা বাণিজ্যে ফুলে ফুলে উন্নত হয়ে গেল, তাদেরকে যেটা বলা হয় রিক্সা থেকে প্রাড়র মালিক হয়ে গেল। এই সবগুলো সংসদে এতগুলো আসন পেল, সব যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন যে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তারাই। অনেকে বলবে যে বেনিফিশিয়ারি, কিন্তু সংসদে তো গেল আরেক দল, ক্ষমতায় গেল আরেক দল, বিএনপি তো ক্ষমতায় গিয়েছে সত্য, কিন্তু বিএনপি তো ক্ষমতায় যাওয়ারই ছিল। আওয়ামী লীগ বিএনপি দ্বিদলীয় রাজনীতির যে ধারা, সেখানে তো আওয়ামী লীগ না থাকলে বিএনপিরই যাওয়ার কথা। এটা তো নতুন কিছু হয়নি। এখানে বরং যারা 5 সিট, 10 সিট, 20 সিট পেত, তারা এই আসনে এসছে, তাহলে বেনিফিশিয়ারি তারাই বেশি। এবং এই খাওয়ার কামড়াকামড়ি লেগেছে তাদের মধ্যে। আপনি যে আগের প্রশ্ন করেছেন আব্দুল তুষারকে, যে কেন এগুলো বলা হচ্ছে, এই হতাশা, তাদের হতাশাগুলোকে মাঝে মাঝে আমাদের দেখতে হয়। তাদের হতাশাগুলোকে আমাদের সোশ্যাল মিডিয়ায় নোংরামিতে ভরে দিতে হয়। তাদের হতাশার কারণে, তাদের যে লিপসার কারণে জুলাই আজকে 12টা বেজেছে। জুলাইকে নিয়ে মানুষ বাজে কথা বলার সুযোগ পাচ্ছে। জুলাই সিডিআই নিয়ে সারা সোশ্যাল মিডিয়ায় নোংরামিতে ভরে যাচ্ছে। এগুলো কোথা থেকে এসছে? এগুলো হচ্ছে তাদের কার্যক্রমে। অথচ 2 বছরের মাথায় এরকম একটা আন্দোলন, এটা হওয়ার কথা ছিল না। এখানে যারা অংশগ্রহণ করেছিল সাধারণ মানের, সারা সমাজের বিভিন্ন স্তর থেকে এসেছিল। এটাকে মেটিকুলাস ডিজাইনের অমুক তমুক যা কিছু বলা হোক, এগুলোকে আমি অস্বীকার করি না, কিন্তু এটাও তো স্বীকার করতে হবে এখানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছিল। সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কিংবা গণ আন্দোলনের আসলে কৃতিত্ব কি কোনো ব্যক্তি বা কোনো একটি রাজনৈতিক দল এককভাবে দাবি করতে পারে কিনা? না, কেউ পারে না এটা এককভাবে দাবি করতে। কারণ ওই লোকগুলো যদি রাস্তায় নেমে না আসতো,
তাহলে এটা তো হতো না। আমি নিজেও তো রাস্তায় যেতাম না, আমি নিজেও তো এর পক্ষে কথা বলতাম না যদি না বলতো বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই। আমাকে সাথে তো প্রতারণা করা হয়েছে, আমাকে উল্টা একটা স্লোগান দিয়ে আমাকে উদ্বুদ্ধ করা হয়েছে, আমাকে মুক্তিযুদ্ধের গান গেয়ে আমাকে বলা হচ্ছে এখানে আসেন আমাদের সমর্থন করেন। আমি সমর্থন করেছি। এই সমর্থনের ফল কি দাঁড়ালো? সমর্থনের ফল দাঁড়ালো যে 5 তারিখেই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে এবং 5 তারিখের পরে বলে যে বঙ্গবন্ধুকে উচ্ছেদ করবে। আজকে বঙ্গবন্ধুকে বলে ফেসিবাদের এই আইকন। সো এই যে তাদের বয়ান, এই বয়ানগুলো জুলাইয়ের আগে তো ছিল না। এই বয়ানগুলো যদি জুলাইয়ের আগে থাকতো তাহলে এই যে এক শ্রেণীর লোক যে জুলাইয়ের প্রতি হতাশা ব্যক্ত করছে, জুলাই সিডিআই বলছে, জুলাই ষড়যন্ত্র বলছে, জুলাইকে নিয়ে যত আজে বাজে কথা বলছে, সেই সবগুলো তো একই কারণে হচ্ছে। অথচ যারা এখানে ত্যাগ স্বীকার করেছিল, তারা তো যারা রক্ত দিয়েছিল, শহীদ হয়েছে, তারা তো একটা বিশেষ কজে দিয়েছে। তারা তো এই এদের রঙ্গলীলার জন্য করে নাই। এরা যে এই যে একটা নিউজ কয়েকদিন আগে দেখেছেন, একটা হোটেলে গিয়ে 8 মাস ধরে এখানে রঙ্গলীলা করছে, 12 লক্ষ টাকার ইয়ে দেয় না, ভাড়া না দিয়ে পালিয়ে আছে। এই যে জুলাইকে যে এরা যে মানে বিতর্কিত করেছে, জুলাইকে যে ওরা একটা নোংরা জায়গায় নিয়ে গেছে, সেই কৃতিত্বগুলো তো তাদেরই। জুলাইয়ের যে আফোর্ড করা গেল, জুলাইয়ের কি ছিল? জুলাইয়ের মেইন বিষয়টা কি? বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। এটাই তো ছিল। কোটা বিরোধী হওয়া মানে কি? কোটা বৈষম্য থাকবে না। তো সেটা কোথায়? সেটাতে যায় দেখলো আবার কোটা করতেছে, সেটাতে যায় দেখে আবার ভাতা করতেছে। জুলাই মুক্তিযোদ্ধাদেরকে যোদ্ধা বানাচ্ছে, মুক্তিযোদ্ধাদের ভাতার সমান ভাতা দিচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে, অন্যান্য খরচ নিচ্ছে, গাড়ি নিচ্ছে, বাড়ি নিচ্ছে, স্থাপনা নিচ্ছে, বিভিন্ন জায়গায় সরকার থেকে যত সুযোগ সুবিধা নেওয়ার সব কিছু নিচ্ছে, চাকরি নিচ্ছে। তার মানে কি হচ্ছে দাঁড়াচ্ছে? এগুলো সম্পূর্ণভাবে একটা প্রতারণা ছিল। তাহলে এই আন্দোলনে যেগুলো বৈষম্যহীনতার কথা বলা, যদি বলা হতো যে এটা একটা সরকার পরিবর্তনের আন্দোলন, আসেন আপনারা নামেন, তাহলে তো লোকজন এখানে আসতো কিনা অনেকে সন্দিহান থাকতে পারে। আমি দেখেছি, আমি একটা জরিপ চালিয়ে দেখেছি, বলছে যে জুলাইয়ের পরিণতি যদি এই হবে জানতাম, তাহলে আর এটা তো অংশ নিতাম না। সেটা একই ঘটনা মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছিল এক সময়, যে মুক্তিযুদ্ধের পরিণতি যদি এই হবে, মুক্তিযুদ্ধের পর যদি এটা হতো, তাহলে আমরাও এই মুক্তিযুদ্ধে অংশ নিতাম কিনা সন্দেহ। বিশেষ করে মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যেভাবে নিগৃহীত, এটাও আমি একবার একটা জরিপ করেছিলাম, আবার যদি যুদ্ধ হয় আপনি বাংলাদেশের পক্ষে যাবেন কিনা। এই জায়গায় বলেছে যে মুক্তিযোদ্ধাদের যে পরিণতি দেখছি, তাতে আমি সন্দিহান যে আবার যেতাম কিনা, বা মুক্তিযোদ্ধারাও আবার যুদ্ধে যেতে কিনা, সেটাও কতজন যোদ্ধাকে পেতেন। তো জুলাইকে সমস্ত কৃতিত্ব কুক্ষিগত করছে জামাত, এনসিপি তো জামাত তাদেরই সহযোগী, তারপর জামাতেরই সহযোগী এনসিপি, যাদেরই আরেকটা উইং বলতে পারেন। আর জুলাইয়ের যত ক্রিম খাওয়ার সেটাও তারা খাচ্ছে। জুলাই একটা বেনিফিশিয়ারি যদি বৃহত্তর আকারে ধরেন, সেটাতে বিএনপির নাম তখন আসবে, কারণ এই রিজিম চেঞ্জ না হলে তো তারাও আসতে পারতো না ক্ষমতায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব বজলুর রশিদ, জুলাই কি রাজনীতিতে এখন আদর্শের প্রতীক নাকি আসলে বৈধতা অর্জনের হাতিয়ার হয়ে উঠেছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলে নিই, এই যে জুলাই যোদ্ধা, এই বিষয়টাই হলো জুলাই গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, তাদের তো সেই গণ অভ্যুত্থানের সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করে, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ, মধ্যবিত্ত জনগণ, সবাই মিলে করে। তো 69-এর গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে তাদের তো অভ্যুত্থান যোদ্ধা, 69 যোদ্ধা সেটা বলে না। 90-এর গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম, ছাত্ররা, শ্রমিকরা, সর্বস্তরের মানুষ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে। 90-এর যোদ্ধা তো কাউকে বলে না। আমি তো তাহলে 90-এর যোদ্ধা। হ্যাঁ, সেই 90-এর যোদ্ধা নেই সবাই। তাহলে সেই জায়গায় এসে এখানে জুলাই যোদ্ধা হিসাবে বলে এটাকে বাস্তবে যারা এই ধরনের কথাগুলো বলছে, সেই বাস্তবে জুলাই চেতনাকে বিক্রি করা, জুলাই চেতনা নিয়ে বাণিজ্য করা, জুলাইকে নিয়ে বাণিজ্য করা, সেইটার পরিণতিতেই আজকে এই ধরনের যে স্ট্যাটাসগুলো আসছে, ওমা ফাতেমা যেটা দিছে, যেটা তুষার ভাই বললেন যে এটা হতাশার প্রকাশ, এটা ঠিক। যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থানে মানুষ অংশগ্রহণ করেছিল, ছাত্ররা, শ্রমিকরা, নারীরা, অন্যান্য শ্রেণী পেশার মানুষ, বাস্তবে তো শ্রমজীবী মানুষের আত্মহত্যই তো এখানে বেশি, অবশ্যই। তাহলে সেই জায়গায় এসে ওইটা বললে পরে এই স্লোগানটা দিছে কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মানে বৈষম্য থাকবে না, যেটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তার মানে সাম্য, অসাম্যের পরিবর্তে সাম্য প্রতিষ্ঠা করব, বৈষম্যের পরিবর্তে সাম্য প্রতিষ্ঠা করব। সেইটাই কিন্তু জুলাইয়ের সেই গত 54 বছরে সেই সাম্যের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হয় নাই বলেই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে বৈষম্য বিরোধী স্লোগান দিয়েছিল, সেইটাকে সাম্যের প্রত্যাশা নিয়ে মানুষ অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই অভ্যুত্থানের পরবর্তীকাল সময় থেকেই, শুরু থেকেই সেই তার উল্টো পথে তারা যাত্রা করেছে, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এটা সঠিকভাবে বলছেন তুষার সাহেব, এই আন্দোলনে পার্টিকুলার কোনো নেতৃত্ব ছিল না, কোনো আদর্শ ছিল না, কোনো সংগঠন ছিল না, কোনো কর্মসূচি ছিল না, একটা কোটা বিরোধী আন্দোলন। সেই কোটা বিরোধী ওদের যে 9 দফা কর্মসূচি ছিল, সেখানে কোথাও শেখ হাসিনার পদত্যাগ বা সরকারের পদত্যাগের দাবি ছিল না। সেখানে শুধু 4 জন মন্ত্রীর অপসারণের কথা বলা হয়েছিল। ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান কামাল, ওই আইসিটি মন্ত্রী কি পলক এবং আরাফাত, এই 4 জনের পদত্যাগের দাবি করা হয়েছিল। এবং সেখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল যে এই করতে হবে, এবং শেখ হাসিনাকে বলতে হবে আবু সাইদ মারা গেছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা ছিল 9 দফা। এটা কিন্তু 3 তারিখে এসে তারা শুধুমাত্র বললো যে সরকারের পদত্যাগ। তার আগ পর্যন্ত কিন্তু তাদের পদত্যাগের কথা কোথাও উল্লেখ ছিল না। সেই জন্য আমরা বলছি যে কিন্তু মানুষ কিন্তু সেখানে এই 16-17 বছরের যে দুঃশাসন আওয়ামী লীগের, শেখ হাসিনার শাসন আমলের, সেই দুঃশাসনের বিরুদ্ধে মানুষের তীব্র যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্লোগান, সেগুলো একসাথে মিলিত হয়েই এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। এবং গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরপরই দেখলাম আমরা এটাকে কেউ দ্বিতীয় স্বাধীনতা, কেউ এটাকে বিপ্লব বলছে গণ অভ্যুত্থানকে। এবং সেগুলো বলে বলে ইউনুস সাহেব ক্লিনটন সেন্টারে গিয়ে ওখানে আমেরিকায় বললেন যে এটা মেটিকুলাস ডিজাইন এবং এটা মাস্টার মাইন্ড সেখানে ছিল, এই সমস্ত কথা বলছে। তুষার ভাই বলছে ঠিকই, আসলে কে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল, কারা ছিল? এটা প্রথমত ডিবি হারুনের ওখানে এই 6 জনকে যে গ্রেপ্তার করেছিল তারা আসলো, এবং পরবর্তীকালে অভ্যুত্থানের পরে চ্যানেল 24-এর ওখানে যে সংবাদ সম্মেলন করলো, 10 জন ছিল, এই 10 জনকে তারা এখানে প্রজেক্ট করলো যে এই 10 জন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তার আগে কেউ কে নেতা, কার নেতৃত্ব হচ্ছে, কাদের নেতৃত্ব হচ্ছে, এইটা কিন্তু ছিল না, সবাই মিলে করতেছে, স্বতঃস্ফূর্তভাবে করতেছে। সেই জন্য এখানে এসে জুলাইয়ের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছিল, সেই আকাঙ্ক্ষা থেকে যোজন দূরে তারা এখন অবস্থান করছে অভ্যুত্থান পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে, তারা ব্যক্তিগত যে সুযোগ সুবিধা, তাদের যে লাভ, সেগুলোর দিকে তারা ধাবিত হয়েছে। এবং যে কারণে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনা এখনো আসলে হতাশায়। 2 বছরের মাথায় জুলাইকে বিতর্কিত করার দায় আসলে কার উপর বর্তাবে? আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব বজলুর রশিদ ফিরোজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, 2 বছরের মাথায় কেন জুলাই বিতর্কিত হচ্ছে, এর দায় আসলে কার উপর বর্তায়? দায় যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা অভ্যুত্থানের 2-3 মাস পরেই তারা যে বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি কাজে যে লিপ্ত হয়েছে, তার মধ্যে দিয়ে তারা কিন্তু জনগণ থেকে ক্রমাগত তারা বিচ্ছিন্ন হয়েছে। এবং পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান যে নির্বাচিত সরকার, তাদেরকে এই দায়টা নিতে হবে। কারণ জুলাই অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন যে সেই করার পথে তাদের কোনো অগ্রগতি নেই। দায়িত্ব তাদেরকে প্রধানত নিতে হবে। ডাক্তার আব্দুল নূর তুষার, নিশ্চয়ই আপনি অবগত আছেন, জুলাই নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের তীব্র সমালোচনা আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটু জানতে চাই, মত প্রকাশের স্বাধীনতার সীমা আসলে কোথায়? মত প্রকাশের স্বাধীনতা আর কুৎসিত ভাষা ব্যবহার করা বা ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা এক না। আমি মনে করি যে আমাদের এইসব ব্যাপারে সংযত হওয়া উচিত। কেননা জুলাই আন্দোলনে বহু মানুষের মৃত্যু হয়েছে, মানুষ আহত হয়েছেন। আমরা কোনো জায়গাতে নৈতিক, আদর্শিক কিংবা যৌক্তিক সমালোচনা করতে পারি, কিন্তু গালিগালাজের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে নিজেরা প্রবেশ করার কোনো যুক্তি নাই। এই কারণে যে যদি এটাই রীতি হয়ে যায়, তাহলে তো আর কোথাও কোনো সীমানা বলতে কিছু থাকে না। এবং আমি মনে করি না যে এরকম কোনো ভাষা বা ইঙ্গিত বা কোনো ধরনের শব্দ ব্যবহার করা এটা যৌক্তিক। যদি কারো আপত্তি থাকে, দ্বিমত থাকে জুলাই আন্দোলনের চরিত্র, তার সংগঠন, তার যে অংশগ্রহণকারী ব্যক্তিদের সম্পর্কে, সেটা নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে কথা হবে, যৌক্তিক সমালোচনা হবে, কোনো তথ্য প্রমাণ থাকলে সেটা দেওয়া হবে। কিন্তু বাংলা ভাষা নয়। আপনি লক্ষ্য করবেন যে এই গালিগালাজের ভাষাগুলি কিন্তু বাংলা না। বাংলাতে কিন্তু খুব বেশি গালিগালাজ নাই। আমাদের বাংলা ভাষা কিন্তু ভাষা হিসেবে খুব সুন্দর। আমরা যত গালি ব্যবহার করি অধিকাংশ উর্দু
এবং হিন্দি। এবং এই যে গালিগালাজগুলি করা হচ্ছে, এই গালিগালাজগুলি আমি মনে করি যে এমনকি ইঙ্গিত যদি থাকে এটা ঠিক হয় নাই, এবং সমালোচনা হবে এটা জেনে শুনেই আমার ধারণা যে ধন্যবাদ শাওন জানাচ্ছি এটা আপনাকে। করেছেন। এবং এখন যে পাল্টা হচ্ছে, এই জিনিসটাকে উস্কে দিয়ে আসলে প্রমাণ হয়ে যাচ্ছে এইরকম যে কেহ কারে নাহি জিনে গালিতে সমান। এটা ঠিক না, গালিগালাজ সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। অভিনেত্রী শাওনের জুলাই নিয়ে কটূক্তি সামাজিক দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে কি? অবশ্যই করে, কারণ আপনার কলম আছে বলে আপনি যা ইচ্ছা লিখে দিবেন তা তো হয় না। শাওন একটা উচ্চ শ্রেণীর আর্টিস্ট, সে সাধারণ মানের কেউ না। শাওন ভাষাগতভাবে সাবধান থাকতে হবে তার। সে যদি জুলাই সিডিআই লেখে, এটা কি মিন করছে এটা সবাই জানে। তো আমি মনে করি যে এই ধরনের কর্মকাণ্ডে আমাদের যারা জনপ্রিয় মুখ, তাদের অংশগ্রহণ করা উচিত না। আবার শাওন যে কথাটা লিখেছে, শাওনের কাউন্টার আরেকজন, এটা ওর নাম হচ্ছে সেলিম রেজা নিউটন। সে রাজশাহী ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্টের একজন শিক্ষক। শাওন থেকে আরও বড় অপরাধ করেছে, সে শেখ হাসিনাকে দিয়ে সিডিআই বাংলা করে গালাগালি করেছে। সো এগুলো এক একটা ইত্রামির সীমা ছাড়া গিয়েছে, যে বিশেষ করে নিউটন যেটা করেছে সেটা সে একজন শিক্ষক হয়ে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যে নোংরামিটা করেছে, সেটা তার ছাত্ররা, ইতিহাস এবং জনগণ তার কাছ থেকে কী বার্তা পেল। এই জায়গায় আমি দেখি যে আমরা খুব সিলেক্টিভ। আমরা শাওনকে 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য সুশীল সমাজ আর অসুশীল সমাজ একযোগে আক্রমণ করছে। ইভেন আরেকটা অর্গানাইজেশন আমি দেখলাম শাওনকে গ্রেপ্তার করার জন্য দাবি করেছে কালকে প্রেস কনফারেন্স করে। কিন্তু এই আরেকটা সমাজ কিন্তু দাবি করছে না যে সেলিম রেজা নিউটনকেও এটা করো, কারণ সেলিম রেজা নিউটন শেখ হাসিনাকে গালি দিয়েছে, তাই এটা মাফ। আপনি শেখ হাসিনাকে গালি দেন আর যাকে দেন, আপনি জুলাইকে গালি দেন, আপনি যে গালিগুলো কি দিচ্ছেন এটা দিয়ে আপনি সোসাইটিকে কি বার্তা দিচ্ছেন সেটা দেখতে হবে। তো এই জায়গায় সিলেক্টিভ হওয়া যাবে না। আপনি একদিকে হাদির শাহ মা গালাগালি আপনি সহ্য করবেন, আবার আরেক দিকে তার জায়গায় যদি আরেকজন এটা জুলাইকে গালি দেয়, সেটাকে আপনি সহ্য করতে নিতে পারছেন না। তার মানে হচ্ছে যে আপনি এক এক জায়গায় এক একটা রোল প্লে করছেন। তো সোশ্যাল মিডিয়াকে এরকম নোংরার জায়গায় নিয়ে গেছে আরও বিদেশে পলাতক কিছু ইউটিউবার। যত সব নোংরামি, যত সব কার্টুন আঁকা, ব্যক্তি আক্রমণ করা, মা মাসি ধরে গালাগালি করা, এগুলা এই সোসাইটিতে চলতেছে ওদের কারণে। এগুলা যদি বন্ধ না হয়, সরকার যদি এগুলা কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এগুলা সরকার উৎসাহ দিচ্ছে। এগুলো ইউনূসের আমলে উৎসাহ পেয়েছিল, এগুলো শেখ হাসিনার আমলেও ছিল। বর্তমান সরকার আমলে যদি থাকে, তাহলে এটা নিয়ে আমাদের আর টকশোতে বলার দরকার নাই, এগুলো এমনি চলবে। তাহলে এগুলোকে আমরা হয়তো এন্ডোর্স করছি, বাট ব্যক্তিগতভাবে আমি এগুলো তীব্র বিরোধী। আমি মনে করি না যে এগুলা জুলাইকে নিয়ে, জুলাই একটা আন্দোলন। জুলাই আপনি সাপোর্ট করেন না করেন, আপনার সাপোর্ট না করারও আপনার অধিকার আছে, আপনি না করারও অধিকার আছে। যে করছে, যে ত্যাগে, যে তিতিক্ষা এই তরুণরা রাজপথে রক্ত দিয়েছে, আপনি তাকে সম্মান না করেন কিন্তু অপমান করবেন কেন? সেটা তো আপনার দরকার নাই। সেই একই কায়দায় আমি বলবো যে এর বিরুদ্ধে মত রাখছে সেটা শালীনভাবে রাখতে হবে। আপনি মতামত রাখেন, জুলাইয়ের বিরুদ্ধে আপনি মত রাখেন, কিন্তু সেটাও শালীনতা অতিক্রম করবে না। আরো একটি প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই, তিনজনের কাছে আমি মন্তব্য নিতে চাই। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা কি বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করছে, নাকি আসলে ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে? ডাক্তার আব্দুল তুষার। আমি মনে করি না যে একটা কনস্ট্রাকশন ওয়ার্কে কেউ অংশ নিলে সেটা ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। কেননা এটা একটা বাঁধ, একটা সেতু, যেমন একটা বাঁধ সেরকম। বাঁধ তো আর অন্য সিমেন্ট দিয়েও বানায় না, বাঁধের মধ্যে মিসাইল কিংবা পারমাণবিক বোমাও থাকে না। ফলে এই বাঁধটা তৈরি করার ক্ষেত্রে যদি প্রযুক্তিগত সহায়তা আমাদের কারো কাছ থেকে নিতে হয়, এই ধরনের বড় বাঁধ তৈরি করার অভিজ্ঞতা কয়টা দেশের আছে বা কয়টা দেশের কনস্ট্রাকশন বিষয়টি নিশ্চয়ই উপেক্ষা করার সুযোগ ভারতের উদ্বেগ কেন, এটা ভারতকে ব্যাখ্যা করা উচিত। ভারতে যখন কেউ কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করে, আমরা কি এটা নিয়ে উদ্বিগ্ন হয়ে যাই, কে এটার সাথে যুক্ত হচ্ছে, কে কি করছে? এটা একটা বাঁধ। এই বাঁধের কারণে ভূ রাজনৈতিক ঝুঁকি যদি তৈরি হয়, তাহলে আমি বলবো এটা চীন এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, সেইটা কারণ। আমাদের সঙ্গে তো ভারতের সম্পর্ক কিংবা চীনের সম্পর্কে কোনো শত্রুতা নাই এক অর্থে। আমরা তো আর তাদের কাউকে আক্রমণকারীও না, তাদের সঙ্গে আমাদের কোনো ভায়োলেন্ট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডসও নাই এক অর্থে। ইউনূস সাহেব এসে কিছু উল্টাপাল্টা কথা বলেছিলেন, আমাদের এই সরকারও বলে না, আগের সরকার তো কিছু বলতোই না, উল্টা স্বামী স্ত্রী বলতো নিজেকে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা কনস্ট্রাকশন ওয়ার্ক।
আপনি যদি পদ্মা সেতুতে চীনের সংশ্লিষ্টতায় কোনো উদ্বেগের কারণ না থাকে, যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চীনের কন্ট্রাক্টর থাকলে কোনো উদ্বেগের কারণ না থাকে, যদি বাংলাদেশে আরো একাধিক সেতু নির্মাণে চীনের সম্পৃক্ততা থাকলে কোনো অসুবিধা না থাকে, তাই না? তাহলে আমাদের এখানে চীন থেকে অসংখ্য মোবাইল ফোন আসলে, কিংবা চীন এখানে একটা মোবাইল ফোনের কারখানা দিলে, সেলফোনের, যদি উদ্বিগ্নতা না থাকে, তাহলে একটা বাঁধ তৈরিতে চীন অংশগ্রহণ যদি করে বা একটা ব্যারেজ তৈরিতে, সেইখানে এত উদ্বিগ্ন হওয়ার কি আছে? এটা কি করবে? এটা পানি তো আটকাবে, এর বেশি কি করবে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব বজলুর রশিদ ফিরোজ। একদিকে ভারতের সাথে 54টি অভিন্ন নদী রয়েছে এবং এবছরই গঙ্গা চুক্তি নবায়ন হওয়ার কথা রয়েছে। এই যে চীনের যদি তিস্তা সহযোগিতা, দুটি বিষয় নিয়ে কি ভবিষ্যতে একে অপরকে কোনোটার উপর প্রভাব ফেলতে পারে কিনা? ধন্যবাদ। এই নদী সমস্যা, পানির সমস্যা তো আমাদের দীর্ঘদিনের, বাংলাদেশের গত 55 বছরের যে সরকার, বর্তমান সরকার সহ আমি বলবো যে এই নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্যে যে এই ধরনের দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চালানো দরকার, সেগুলো চালায় নাই। এখন ধরেন তিস্তার পানির ব্যাপারে বলেন, গঙ্গার যে চুক্তি নবায়ন করার ব্যাপারে, সেটা ন্যায্য হিস্সা পাওয়ার জন্যে আন্তর্জাতিক নদী কনভেনশন আছে, সেই কনভেনশন 1997, সেটা এখনো রেটিফাই করে নাই বাংলাদেশ, স্বাক্ষর করে নাই। এতদিন করে নাই, ভারতের বিরোধিতার কারণে ভারত করে নাই, বাংলাদেশও করে নাই। এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে করে নাই এবং বর্তমান সরকারের এই 4 মাস সময় করে নাই। কাজে ওইটা করলে কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি, নদী কনভেনশন আইনে যদি আমরা স্বাক্ষর করি সেখানে 1997-এর। সেইটা না করে এই ধরনের জার্গন, এগুলো হলো যে একটা পলিটিক্যাল রেটরিক, এগুলো করে। আর তুষার ভাই যেটা বলতে, ওইটা ঠিক। আমাদের দেশে আমরা করলে পরে চীন করবে না, ভারত করবে না, জাপান করবে, অন্যদের মাথা ব্যথার কারণ কি? কিন্তু এটা আবার একটা ভৌগোলিক যে দিক আছে, কোন জায়গায় হচ্ছে। এটা চট্টগ্রামে হলে অসুবিধা নাই, এটা তিস্তার যে ব্যারেজটা, সেটা হলো কিন্তু ভারতের যে 7 সিস্টার এবং সেখানে চিকেন নেক যেটাকে বলা হয়, তিস্তা তো ওইখান দিয়ে আসছে। আর ভূগোল যদি ওইখান দিয়ে আসে, চট্টগ্রামে কেমনে? না, আমি সেটা বলতেছি। সেই জন্যই ভারত তার যে 7 সিস্টারের যে নিরাপত্তা, সেখানে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাহবুব আলম একটা ম্যাপ আইকা দিছিল। ইউনুস সাহেব আইসা 7 সিস্টার সম্পর্কে এক ধরনের বক্তব্য, সেগুলো বলেছিল যে সেগুলো তারা ওখানে যাবে। এই যে নিরাপত্তা, তাদের আঞ্চলিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা, জাতীয় যে নিরাপত্তার কোশ্চেনটাকে মনে করে যে এখানে বাদ করতে আসলে চীনের যে টেকনিশিয়ানগুলো তারা আসবে, সেই টেকনিশিয়ানের নামে তারা এখানে তাদের যে গোয়েন্দা এবং বিষয়গুলো সেগুলো থাকবে। সেই কারণে ভারত এটার প্রতি তারা যে যেমনি ভাবে আমাদের বঙ্গোপসাগরে যখন ডিপ সি পোর্ট করা যায়, সোনাদিয়াতে যখন করতে চাইলো, চীন যখন করতে চাইলো, তখন কিন্তু ভারত এবং আমেরিকা দুইটাই এটা প্রতিবন্ধকতা তৈরি করলো। ওই সোনাদিয়াতে ডিপ সি পোর্ট কিন্তু হয় নাই, এখন মাতার বাড়িতে হচ্ছে, সেটা জাপানের ইয়েতে হচ্ছে। তো এইগুলো কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট থাকে, সেই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে পরস্পর যে প্রতিবেশী দেশ যেগুলো থাকে, সেই পারস্পরিক যে বিষয়গুলো, সেগুলো একটু কনসার্ন থাকে। সেই কনসার্নের জন্য সেটা আছে, সেটা আমি মনে হয়। আর তিস্তা ব্যারেজগুলোতে আমাদের দিক থেকে হলো, তিস্তার যে মহাপরিকল্পনার কথা বলছে, সেই পরিকল্পনাটাই নিয়ে আরও বেশি ফিজিবিলিটি স্টাডি করা দরকার। আমাদের এখানকার নদী বিশেষজ্ঞ, পানি বিশেষজ্ঞ, তারা কিন্তু বলছে যে এই ব্যারেজ করে কি হবে। আমাদের তো একটা আছে তিস্তা ব্যারেজ, সেই তিস্তা ব্যারেজ তো 1,13,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা, এখন 7,000 হেক্টর জমিতে সেচ দিতে পারে না। কারণ উজান থেকে পানি না আসলে আমি এখানে বাদ দিয়ে কি করবো? পানিটা তো উজান থেকে আসতে হবে, তারপরে না আমি এখানে বাদে সংরক্ষণ করব। তো সেই ধরনের, আর নদীটা যত চওড়া আছে সেটাকে চিকন করে নিয়ে আসবে এবং সেটার পরবর্তীকালে যে পিছনে যায় এবং সামনে যায়, সেটা যে ভাঙবে না, নদী ভাঙন হবে না, সেগুলো রোধ করবে কিভাবে? সিলটেশনটা সেখানে ঠেকাবে, প্রতিরোধ করবে কিভাবে? এই সমস্ত নানা ধরনের টেকনিক্যাল নানা বিষয় আছে, সেইগুলো নিয়ে ভালো করে দেশীয় যে বিশেষজ্ঞ, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে এই ধরনের পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে যায়, সেটা আরো হিতে বিপরীত হবে এবং একটা শ্বেত পোষার মতো অবস্থা। জনাব আনিস আলমগীর, এই বাস্তবতায় সামনের দিনে চীন এবং ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক আসলে আমরা যদি বলি যে অনুসরণ করা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে? চ্যালেঞ্জিং অবশ্যই, কারণ শেখ হাসিনার আমলে দুই দেশকে সন্তুষ্ট করে উনি এগিয়ে গিয়েছিলেন এবং আমেরিকার উপরের যে দায়িত্বটা, সেটা ভারতই বাংলাদেশের তরফ থেকে পালন করত। সো এখন আবার আমেরিকা সরাসরি, ইন্ডিয়া, চায়না, 3টা দেশ যদি এখানে ইনভলভ হয়, তাহলে আমাদের এখানে ভূরাজনৈতিক যে জটিলতা তৈরি হবে, সেটা থেকে বাংলাদেশ বের হওয়া খুব কঠিন। কার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, কার দিকে কম ঝুঁকে যাচ্ছে, এরকম হবে। আজকে চাইনিজ অ্যাম্বাসেডর যে বক্তৃতা এখানে দিয়েছেন, সেটাও যদি আপনি খেয়াল করে দেখবেন, তাহলে সেখানেও কিন্তু ওই নির্দেশনা আছে যে বাংলাদেশের উপর কেউ যদি দৃষ্টি দেয়, সেখানে তারা এটা প্রতিহত করবে, এই জাতীয় বক্তৃতাটা। অ্যাজ ইফ যে বাংলাদেশ আমার, এর দিকে কেউ তাকাবি না। ভারতও তাই মনে করে, এই বাংলাদেশ আমার, এর দিকে তাকাবি না চীন।
বা আমেরিকা। তো বাংলাদেশ আসলে তাহলে ওই জায়গা থেকে সে এমন সব কর্মকাণ্ড করবে না যেটা দিয়ে ভারত নিকট প্রতিবেশী হিসেবে ক্ষিপ্ত হতে পারে, পাকিস্তান আমাদের অর্থদাতা চীন আমাদের একটা উন্নয়ন সহযোগী হিসাবে ক্ষিপ্ত হতে পারে। সো আমরা সবাইকে মিলেমিশে সবার সাথে আমাদের লাভ যে জায়গায় সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আপনি তিস্তার যে কথাটা বলতেছেন, সেখানে ভারত অবভিয়াসলি ইনভলভ, যেটা আমাদের অবকাঠামো হয়। ভারত এভাবে ইনভলভ শুধু অবকাঠামোর দিক থেকে না, পানির দিক থেকে। এটা নেপালও ইনভলভ। এই নদী ব্যবস্থাপনায় যদি না যায় নেপাল, ভারত, বাংলাদেশ, তাহলে এটা শুধুমাত্র 12,000 কোটি টাকা দিয়ে তৈরি করে ফেলে রাখতে হবে, এটার কোনো কাজে আসবে না। সো আমার মনে হয় যে এই তিস্তা নিয়ে ভারতের সাথে আমাদের কথা বলা উচিত। কেন এই পানিগুলো আমরা সাগরে ফেলে দেব? এগুলো আমরা ব্যবস্থাপনা যদি করতে পারি, আমাদের দুই দেশের তো লাভ, আমাদের এই অঞ্চলের লাভ। এই যে আমাদের অঞ্চলের যদি আমরা যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই, সেটা তো ভারতও ক্ষতিগ্রস্ত হবে। মিয়ানমার হয়ে যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের প্রস্তাব করেছে চীন, সেটি কি আদৌ বাস্তবায়নযোগ্য? কেন বাস্তবায়নযোগ্য না? সেটা বহুদিন আগে থেকে বলা হয়েছিল। শেখ হাসিনার আমল সরকার, তারপর খালেদা জিয়ার আমলে সবসময় বলা হয়েছিল যে একটা করিডোর, আমাদের অর্থনৈতিক করিডোর একটা দরকার। তখন তো ভারত সম্পৃক্ত ছিল। ভারত সম্পৃক্ত ছিল না, শুধু আমরা ওদেরই ছিলাম। আমরা একটা ভারত সম্পৃক্ত ছিল, আপনি হাইওয়ে একটা কানেক্টিভিটি ওইটা, ওই ইনিশিয়েটিভ ছাড়াও তো হতে পারে। ওই ইনিশিয়েটিভ ছাড়াও এই মূল বিষয়টা হচ্ছে তখন মায়ানমার রাজি হয় নাই। মায়ানমার যদি রাজি হতো তাহলে এটা কোনো ঘটনা ছিল না। চায়না, মায়ানমার এবং আমরা, আমাদের মধ্যে এটা হতে পারে, এবং এটা তো এক্সটেন্ড করে ইন্ডিয়াতেও যেতে পারে, এটা তো কোনো অসুবিধা নাই। এটা তো একটা রোড, এটা তো কমিউনিকেশনের জন্য খুবই জরুরি। আমরা কুনমিনে যাওয়ার জন্য আমাদের জন্য খুবই দরকার হয়ে গেছে। এবং আমাদের এই যে রোহিঙ্গা প্রদেশ যেটা আছে ওদের রাখাইন, সেই রাখাইন সমুদ্র বন্দরে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হয়েছে। ইয়াঙ্গুনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হতে পারে। সো আমি মনে করি যে কমিউনিকেশন যতই বেটার হবে ততই এই অঞ্চলের জন্য ভালো হবে। এবং যেহেতু মায়ানমার দুই সরকারকে, মায়ানমারের মধ্যে একটা মিলিটারি সরকারকে প্লাস আরাকান আর্মিকে, দুই গ্রুপের উপরেই চায়নার কর্তৃত্ব আছে। তো চায়না যদি চায় এটা হতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।